দেখ আগের দিন যে অবধি হয়েছিল, তারপরে আজকে যে টপিকটা করব এই টপিকগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে আজকের টপিক থেকে যেইগুলো শিখবো সেই টপিকগুলোই তোদের এক্সামে অঙ্ক করতে এই টপিকগুলো রিলেটেড পয়েন্টগুলোই কাজে লাগবে। যেমন আজকে শিখবো ট্যাক্সেবিলিটি অফ অ্যালাউন্সেস শিখবো, বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস শিখবো। যারা চাকরি করে, যারা সার্ভিস করে, সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্ট থেকে আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে সেই কোম্পানি থেকে বিভিন্ন ধরনের অ্যালাউন্স পায়। সেই অ্যালাউন্সের কী ট্যাক্সেবিলিটি আছে, কী ট্যাক্স ট্রিটমেন্ট আছে, সেইগুলোই এখন আলোচনা করব। ঠিক আছে? তো দেখ প্রথম পয়েন্ট লেখা আছে এইচআরএ এর ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। এটা শিখবো, এখনই শিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস। আজকে হাউস রেন্ট অ্যালাউন্সটাই পুরো করবো। ঠিক আছে? তো আর কিছু করবো না, হাউস রেন্ট অ্যালাউন্সটাই খুব ভালো করে করবো। অনেক অঙ্ক আছে বইতে এইচআরের উপর, তাই এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। কী জিনিসটা যখন এইচআরএ করবো তখনই বলে দিচ্ছি। তারপর যে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স মানে দেখ আমি তোকে বলছি, ধর সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, যেখান থেকেই হোক, ও যত টাকা অ্যালাউন্স পেলো, সাপোজ ধর 10,000 টাকা অ্যালাউন্স পেলো। ঠিক আছে? তো 10,000 টাকা অ্যালাউন্স পেলো, কি লেখা আছে? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। অর্থাৎ যত টাকা অ্যালাউন্স পেলো পুরো তত টাকার ওপরই ট্যাক্স দিতে হবে, তাকে বলে ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স মানে পুরোটাই ট্যাক্সেবল। যদি সরকার হোক মানে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট মানে কোম্পানি হোক, কোম্পানির থেকে যদি 10,000 টাকা অ্যালাউন্স পায়, আর যদি কোনো রকমের এক্সেমশন, ঠিক আছে কি লিখলাম, এক্সেমশন যদি কিছু পাওয়া না যায়, তাহলে 10,000 থেকে 0 বাদ দিলে কত? 10,000 টাকা। এই 10,000 টাকার ওপরই আমাকে ট্যাক্স ধার্য করবে, এটাকে বলে ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল বোঝা যাচ্ছে মানে এটা কি? আমি একটা উদাহরণ বলছি ফুললি ট্যাক্সেবলের উদাহরণ। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এক ধরনের ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্স, ঠিক আছে, যেটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল, এর উপর কোনো রকমের এক্সেমশন পাওয়া যায় না। তো সুতরাং মাথায় রাখবি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কাকে বলে? যেই অ্যালাউন্সের ওপর কোনো রকমের এক্সেমশন পাওয়া যায় না তাকে বলে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। এক্সেমশন মানে কোনো কোনো ছুট পাওয়া যায় না। তো বললাম তো ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কি? কিছু অ্যালাউন্স আছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, আবার কিছু অ্যালাউন্স আছে পার্টলি ট্যাক্সেবল। পার্টলি কাকে বলে আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। এখানে 10,000, তো এখান থেকে কিছু বাদ যাবে, 10,000 বাদ যাবে না, কিছু বাদ যাবে। ব্যাপারটা বুঝতে পারলি নাকি কি বুঝতে পারলি না? ফুললি ট্যাক্সেবল মানে কিছুই বাদ যাবে না, আর পার্টলি মানে কিছু বাদ যাবে। কি বললাম বুঝতে পারলি তো? অনেক অ্যালাউন্স আছে। এই 10,000 টাকা ধর আমি অ্যালাউন্স পেয়েছি, কিছু অ্যালাউন্স আছে যে আমি পুরোটাই বাদ যাবে। দেখ হোললি এক্সেম্ট কি লেখা আছে? হোললি এক্সেম্ট মানে কি? পুরোটাই এক্সেম্ট হবে। এক্সেম্ট মানে বাদ যাবে, তাহলে পুরোটাই বাদ যাবে। তো হোললি এক্সেম্ট মানে পুরোটাই বাদ যাবে, তার 10,000 টাকায় বাদ গেল। এটাকে বলে, এই 10,000 থেকে 10,000 বাদ দিলে কত হলো? 0 হলো। এটাকে বলে হচ্ছে কি হোললি এক্সেম্ট অ্যালাউন্স। বোঝা গেল হোললি এক্সেম্ট অ্যালাউন্স কাকে বলে? হোললি এক্সেম্ট মানে পুরোটাই। দেখ এক্সেম্ট মানে তুই ছাড় পাবি, কতটা? হোললি মানে পুরোটাই ছাড় পাবি। তো এখানে লিখলাম এটা হোললি এক্সেম্ট হলো। তারপর ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স মানে নো এক্সেমশন, কোনো এক্সেমশন পাবি না। বুঝতে পারলি? তাহলে দুটো বললাম, কি বললাম? ফুললি ট্যাক্সেবল বললাম, হোললি এক্সেম্ট অ্যালাউন্স বললাম। আর কি? পার্টলি মানে কিছু বাদ যাবে মানে ধর তুই 2,000 টাকা বাদ পেলি, 5,000 টাকা বাদ পেলি, কিছু বাদ পাবি। ঠিক আছে? এরকম অ্যালাউন্সটাকে বলা হয় হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স। বোঝা গেল গল্পটা? বুঝতে পারলি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কোনটাকে বলে, পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স কাকে বলে, আর হোললি এক্সেম্ট অ্যালাউন্স কাকে বলে বোঝালাম। ঠিক আছে? তো তুই যে তোদের যে অঙ্কগুলো করবি তার মধ্যে তোরা বেসিক্যালি 3টে অ্যালাউন্সই পাবি, ওটা পাবি না, ওটা থিওরিটিক্যাল কোশ্চেন। থিওরি জানতে চাই কয়েকটা হোললি এক্সেম্ট অ্যালাউন্সের নাম লেখো। ঠিক আছে? তো দেখ পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সের আবার দুটো পার্ট। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স বললাম কি কিছুটা বাদ পাবো, মানে 10,000 টাকা আমি ধর অ্যালাউন্স পেয়েছি, তার থেকে কিছু বাদ যাবে। এই কিছু যে বাদ যাবে সেটা ডিপেন্ড করে কখনো টু দ্য এক্সটেন্ট অফ অ্যামাউন্ট স্পেন্ড, এরম হলে কি হবে, আর স্পেসিফিক ফিক্সড অ্যামাউন্ট হলে কি হবে। যেমন ধর আমি একটা উদাহরণ বলছি, মন দিয়ে শুনবি। আমি যখন ডিটেলস করবো তখন বলবো চিলড্রেন অ্যালাউন্সেস। চিলড্রেন তো বুঝতেই পারছিস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তো যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করছে তার ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য কোম্পানি থেকে বা গভর্নমেন্টের থেকে অ্যালাউন্স পাওয়া যায়। কি বললাম? যে সমস্ত এমপ্লয়ি সার্ভিস করছে তার নিজস্ব চিলড্রেন থাকতে পারে, তাই সেই চিলড্রেনদের পড়াশোনা করার জন্য কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক তার থেকে অ্যালাউন্স পায়, এটাকে বলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। ঠিক আছে? কি বললাম? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। টাকা পেলে হলে স্যার কত টাকা পাচ্ছে? সাপোজ ধর 500 টাকা করে পাচ্ছে প্রতি মাসে। কত টাকা করে পাচ্ছে প্রতি মাসে? 500 টাকা করে প্রতি মাসে পাচ্ছে। মেনে নিলাম একজনই চিলড্রেন, 500 টাকা করে প্রতি মাসে পেলে কত টাকা পেলো? 6,000 টাকা। 6,000 টাকা পেলো। চিলড্রেন এডুকেশন হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্সেস, এটা হচ্ছে
কিছুটা ছাড় পাওয়া যায়, পুরো ছাড় পাওয়া যায় না, কিছু ছাড় পাওয়া যায়। তাহলে কোন হেডে পড়ছে? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সে পড়ছে। ঠিক আছে? তো এখানে যে ছাড় পাওয়া যায় ছেলে মেয়ে মানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের ওপর কত টাকা ছাড় পাওয়া যায়? 100 টাকা। 100 টাকা ছাড় পাওয়া যায়, প্রতি মাসে 100 টাকা ছাড় পাওয়া যায়। তো মানে একটা লিমিট বেঁধে দিয়েছেন, একটা লিমিট, এটাকে লিমিট বলে। এই যে বললাম না 100 টাকা ছাড় পাওয়া যাবে, এটাকে লিমিট বলে। তেমনি হোস্টেলে কোনো ছেলে মেয়ে যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে 300 টাকা ছাড় পাওয়া যায়, একটা লিমিট বেঁধে দিচ্ছে। কি বললাম বুঝলি? একটা লিমিট বেঁধে দিচ্ছে। তার মানে এই জন্যই বলছে দেখ স্পেসিফিক ফিক্সড অ্যামাউন্ট মানে বুঝতে পারছিস তো? দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। তার মানে যখন কোনো স্পেসিফিক লিমিট বেঁধে দেবে তখন এই পয়েন্টটা আসবে। বলি স্যার এই পয়েন্টটা কখন আসবে বলে দিচ্ছি, এই পয়েন্টটা কখন আসবে বলে দিচ্ছি। ধর অনেক পয়েন্ট হতে পারে এখানে। ধর কনভেয়ান্স এক্সপেন্স থাকতে পারে। যে সমস্ত এমপ্লয়িরা চাকরি বাকরি করে তারা কনভেয়ান্স এক্সপেন্স পায়, ট্রাভেলিং এক্সপেন্সেস পায়, ইউনিফর্ম সব এই সমস্ত অ্যালাউন্স পায়। ট্রাভেলিং অ্যালাউন্স পেতে পারে। কি বললাম? ট্রাভেলিং অ্যালাউন্স, তারপর কনভেয়ান্স অ্যালাউন্স, তারপর হচ্ছে ইউনিফর্ম অ্যালাউন্স, এরকম অনেক কিছু অ্যালাউন্স পায়। তো ধর এই অ্যালাউন্সগুলো যদি পায়, সাপোজ ধর আমি যদি ইউনিফর্মের কথা বলছি, যেমন তোরা দেখেছিস KFC-তে যারা চাকরি করে তাই না, ওদের একটা ড্রেস কোড আছে না? তেমনি বিভিন্ন কোম্পানির ড্রেস কোড থাকতে পারে। ঠিক আছে? তো ড্রেস কোডের জন্য কোম্পানি থেকে তোমাকে অ্যালাউন্স দেবে, মানে বলবে তুমি ড্রেসটা কিনে নাও। ঠিক আছে? সাপোজ ধরো ড্রেসটা বানালো, ধর ড্রেস বানাতে ধর মানলাম ধর 3000 টাকা লাগলো। কত টাকা লাগলো ড্রেসটা বানাতে? 3000 টাকা লাগলো। কিন্তু মানে 3000 টাকা লাগলো না, একটু ভুল বললাম। ড্রেসটা বানানোর জন্য ওকে কোম্পানি থেকে 3000 টাকা দিয়েছে, বললো তুমি ড্রেসটা বানিয়ে নাও। কোম্পানি থেকে দেয়নি, ওকে ড্রেস বানানোর জন্য 3000 টাকা দিয়েছে। এইবার ও ধর ড্রেসটা বানাতে চলে গেছে, ড্রেসটা বানিয়েছে, বানাতে টাকা পয়সা লেগেছে। ঠিক আছে? কত টাকা লেগেছে সেটা বাদ যাবে। কি বললাম বুঝতে পারছিস তো? বা ধর আর একটু, এটা তো আমি এরকম ইউনিফর্মের কথা বললাম, আর একটা কথা বলছি যেটা খুব দেখবি তোরা, ট্রাভেলিং অ্যালাউন্সেস। ট্রাভেলিং নাম শুনেছিস তো? কোনো কোম্পানি যদি চাকরি করে তার কোম্পানিতে যাতায়াত করার জন্য একটা ট্রাভেলিংয়ের অ্যালাউন্স পায়। ধর প্রতি মাসে ধর আমি মানলাম বলে দেবে, ধর প্রতি মাসে বলে দেবে কত 100 টাকা করে পাচ্ছে। সাপোজ 100 টাকা, বিভিন্ন টাকা পেতে পারে। 100 টাকা করে পেলে 12 মাসে কত পাচ্ছে? 1200 টাকা পাচ্ছে। ট্রাভেলিং বাবদ কত টাকা পেলো? ট্রাভেলিং অ্যালাউন্স 1200 টাকা পেলো। এমনও তো হতে পারে 1200 টাকা খরচ হয়নি, বা এমনও হতে পারে ওর বেশি খরচ হয়েছে। সেক্ষেত্রে নিয়মটা কি? অ্যাকচুয়াল কত টাকা খরচ হয়েছে অফিসিয়াল পারপাসে, কি বললাম? অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে অফিসিয়াল পারপাসে তত টাকাই ছাড় পাবে। জিনিসটা বোঝা গেল? এখানে কিন্তু কোনো স্পেসিফিক লিমিট বলছে এত টাকাই ছাড় পাবে বলেছে। তার মানে এখানে যতটা বুঝতে পারলি ভালো, যতটা বুঝতে পারলি না তাতেও কোনো সমস্যা নেই। আমরা যখন বইয়ের অঙ্ক করবো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কি বললাম? বোঝা গেল? কি বললাম? মোটামুটি বুঝতে পেরেছি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কোনটা। ফুললি ট্যাক্সেবল মানে যেই অ্যালাউন্সের উপর কোনো এক্সেমশন পাবে না। হোললি এক্সেমড অ্যালাউন্স কোনটা? যার উপর পুরোটাই এক্সেমশন পেয়ে যাবো। ঠিক আছে? আর কি আছে? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, কিছু এক্সেমশন পাবো। এই কিছু এক্সেমশন দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অফিসিয়াল পারপাসে কত খরচ করেছো, তার জন্য অফিসিয়াল পারপাসে যত টাকা খরচ করে তত টাকাই বাদ যাবে। আর একটা এমন হতে পারে স্পেসিফিক লিমিট বলে দেবে, যেমন ধর অনেক স্পেসিফিক লিমিট বলছেন। চিলড্রেন অ্যালাউন্সের কথা বললাম, হোস্টেল অ্যালাউন্সের কথা বললাম। আর কি হতে পারে? দেখবি কেউ দেখবি পাহাড়ি অঞ্চলে চাকরি করতে গেছে, সেখানে অ্যালাউন্সটা বেশি পাওয়া যায়। বা দেখো কেউ ধর আন্ডারগ্রাউন্ড মানে খনিতে কাজ করছে, ঠিক আছে, সেই সমস্ত অ্যালাউন্স পাওয়া যায় বিভিন্ন জায়গায়। কি বললাম বুঝতে পারছি? পাহাড়ি অঞ্চলে অনেক অ্যালাউন্স পাওয়া যায়। তো সুতরাং এইগুলো তোকে স্পেসিফিক লিমিট বেঁধে দেবে। ঠিক আছে? তো সুতরাং খুব ইজি জিনিস, এগুলো এমন কিছু নয়, এগুলো আমি পরে করাবো। জাস্ট কয়েকটা পয়েন্ট পড়ে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে লাগবে। কি ঘাবড়ানোর কিছু নেই। বারবার বলছি যারা চাকরি করে তারা সবাই অ্যালাউন্স পায়, বিভিন্ন অ্যালাউন্স হয়। সেই অ্যালাউন্সের ট্রিটমেন্ট কি শিখবে। ঠিক আছে? তো যাই হোক মোটামুটি বলে দিলাম, 1, 2, 3 এগুলো বললাম, পরে আবার আলোচনা করবো এগুলো নিয়ে। এখন আপাতত আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে HR। HR এর ফুল ফর্ম কি জানিস? HR এর ফুল ফর্ম হচ্ছে, আমি বলছি তোরা লেখা আরম্ভ করতে পারিস। হ্যাঁ, কিছু বলছিস? HR এর ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস, লিখতে পারিস। HR এর ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। এই HRটা খুব ভালো করে শিখতে হবে, কারণ তোদের স্যালারি থেকে যে 10 নম্বরের অঙ্ক দেয়, একটা গোটা অঙ্ক স্যালারি 10 নম্বর দিতে পারে, বা এই স্যালারির সঙ্গে যে 10 নম্বরের যে অঙ্ক থাকে তার সঙ্গে একটা অঙ্ক অর থাকে, দুটো অঙ্ক দেয়। কেমন থাকে শুনছিস তো মন দিয়ে? একটা 3 নম্বরের থিওরি দিয়ে দেয়, তার সঙ্গে HR এর অঙ্কই দেবে 7 নম্বরের। কি বললাম? কেমন কোশ্চেন সেট করে? একদম স্যালারির যে 10 নম্বর আসে তার মধ্যে 10 নম্বরের পুরো গোটা স্যালারি দেবে। এই অঙ্ক কেউ করতে পারলে ভালো, এটা না পারলে তার সঙ্গে একটা অর দেয়, একটা অঙ্ক অর আসে। 3 নম্বরে একটা থিওরি থাকে, তার সঙ্গে 7 নম্বরে HR এর অঙ্ক আসে। সুতরাং HRটা তোকে ভালো করে শিখতে হবে। কি বললাম বোঝা যাচ্ছে তো? HR এর ফুল ফর্ম কি বললাম? লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস।
খুব ভালো করে পড়বি, এখান থেকে অনেক এমসিকিউ এসএকিউ অনেক কোশ্চেন থাকে হাউস রেন্ট অ্যালাউন্স থেকে। তো এখানে লিখছে হাউস রেন্ট অ্যালাউন্সেস, মানে বলবো হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি। প্রথমে জানতে হবে তোদের কিন্তু সব করা ধারা পড়তে হবে, কারণ এমসিকিউতে প্রচুর আসে ধারা, এমসিকিউতে প্রচুর ধারা আসে, কত নম্বর সেকশনে উল্লেখ আছে। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর সেকশনে উল্লেখ আছে বলছি, লিখে দিচ্ছি। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালাউন্স কত নম্বর ধারায় উল্লেখ আছে লিখছি, আন্ডার সেকশন 10 সাব সেকশন 13 ক্যাপিটালে। কত নম্বর ধারায় বললাম? 10 নম্বর ধারা 13A উপধারা। কি বললাম, বোঝা গেল? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় উল্লেখ আছে? 10 নম্বর ধারার 13 উপধারায় হাউস রেন্ট অ্যালাউন্স সম্পর্কে উল্লেখ আছে। ঠিক আছে তো? কি বললাম, 10 নম্বর ধারা 13A নম্বর উপধারায় হাউস রেন্ট অ্যালাউন্সের উল্লেখ আছে। তাহলে প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? আন্ডার সেকশন 10, ঠিক আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 সাবসেকশন 13A। ঠিক আছে তো? হ্যাঁ, কেউ কেউ আরও একটু লিখতে চায়, রুল লিখতে চায়, রুল 2A, এর রুল হচ্ছে 2A, এর রুল 2A, পাশে লিখে দিচ্ছি রুল 2A, লিখতেও পারিস নাও লিখতে পারিস, রুল 2A। তাহলে আমাকে পরীক্ষায় এমসিকিউ আসতেই পারে, মুখস্থ রাখবি এটা, ওই একবার রিডিং মারলাম না, পরীক্ষায় এমসিকিউ আসে। হাউস রেন্ট অ্যালাউন্সেস ইনকাম ট্যাক্সের কত নম্বর ধারায় উল্লেখ আছে বলতে হবে, আন্ডার সেকশন 10, ঠিক আছে, সাবসেকশন কত 13A, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, ব্যাস এইটুকু মাথায় রাখতে হবে। এবার হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি, একদম পাতি, একদম পুরো ইজি উদাহরণে চলে যাচ্ছি। একজন এমপ্লয়ি, শুনছিস তো, কলকাতায় যে আমাদের ধর টিসিএস কোম্পানি আছে, নাম তো শুনেছিস, কলকাতায় নিউ টাউনে এখানে টিসিএস কোম্পানি আছে, ঠিক আছে তো? টিসিএস কোম্পানি আছে, টিসিএস কোম্পানি টাটারই একটা প্রোডাক্ট। তো ওখানে চাকরিতে ইন্টারভিউ দিয়েছে একজন এমপ্লয়ি, ইন্টারভিউ দিয়ে, সেই এমপ্লয়ির বাড়ি কোথায়? ও ধর বোম্বে থেকে ইন্টারভিউ দিয়েছে। কোথা থেকে ইন্টারভিউ দিয়েছে? বোম্বে থেকে ইন্টারভিউ দিয়েছে। তার মানে কি, ওকে তো এখানে কাজ করতে হবে, এই ব্রাঞ্চে কাজ করতে হবে নিউ টাউনে, তার মানে কলকাতা শহরে ওকে থাকতে হবে। এমন তো না যে ও প্রতিদিন বোম্বে থেকে এসে কাজ করবে, কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব নয়, তাহলে ওখানে কলকাতা শহরে থাকতে হবে। তো ধর কোম্পানি যে বস বা কোম্পানিতে যখন ওর ইন্টারভিউ হয়েছে, ও তখন বলেছে যে ওর স্যালারি প্যাকেজ ট্যাকেজ সব বলেছে, সার্ভিস তোর সার্ভিস রুল সমস্ত দিয়ে দিয়েছে। তখন ওকে ও বলেছে যে আমি যে কলকাতা শহরে থাকবো, তো আমার তো বাড়িঘর নেই, থাকার তো ব্যবস্থা করে দিতে হবে। তখন কোম্পানি তোকে ওকে একটা কথা বলছে, তুমি ঘর ব্যবস্থা করে নাও, তুমি ঘর ব্যবস্থা করে নাও, তোমাকেই ঘর ব্যবস্থা করতে হবে, আমরা ব্যবস্থা করে দেবো না। হ্যাঁ, এর জন্য তোমাকে একটা অ্যালাউন্স দেবো। মন দিয়ে শুনলি কি কথাটা বললাম? তুমি ঘর ভাড়া করে নাও, সাপোজ ওর ঘর ভাড়া করলো কলকাতা শহরে 6,000 টাকা করে ভাড়া পেলো, এবার ওকে কোম্পানি তোকে একটা অ্যালাউন্স দেবে, ওকে একটা অ্যালাউন্স দেবে, একটা ভাতা দেবে। এটাকেই বলে হাউস রেন্ট অ্যালাউন্স। কিসের জন্য ভাতা দিচ্ছে? ও বাড়িতে মানে একটা জায়গায় বসবাস করবে, তার জন্য ওকে ভাতা দিচ্ছে। কেন ভাতা দিচ্ছে? নিশ্চয়ই কোম্পানির এমপ্লয়ি, ব্যাপারটা বুঝতে পারছিস তো? কথাটা মন দিয়ে শুনবি। ওর বোম্বে বাড়ি, ও কলকাতায় জব করতে এসছে, কলকাতায় তো থাকার জায়গা নেই, তো কোম্পানি থেকে ওকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার বদলে ওকে একটা অ্যালাউন্স দিয়েছে, বললো তুমি থাকার ব্যবস্থা করে নাও। ওটা বোঝা গেল কি বললাম? এবার এখন প্রশ্ন হতে পারে যে স্যার টিসিএস কোম্পানি যে চাকরি করছে, ওর যদি নিউ টাউনে যদি কোম্পানিটা হয় আর ওর বাড়ি নিউ টাউনেই, ভালো করে শোন, ওর বাড়ি নিউ টাউনেই, অফিসটাও নিউ টাউনে, শুনছিস তো? তার মানে ওর নিজের বাড়ি আছে, আরও মাথায় রাখবি, ওর নিজের বাড়ি আছে, তার নিজের বাড়ি থেকে অফিসে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো ওর অ্যালাউন্স পাওয়ার কথা না। কমন জিনিস ভাবে, একটা আমি ধর আমার বাড়িতে দমদমে আছি, আমি ধর নিউ টাউনে একটা কোনো কোম্পানি চাকরি পেয়েছি, তার মানে আমার তো নিজের বাড়িতেই বসবাস করছি, আমার তো কোনো জায়গায় ভাড়া থাকার ব্যাপার নেই। হাউস রেন্ট অ্যালাউন্সেস নিয়মটা কি বলছে, ইনকাম ট্যাক্সে পরিষ্কারভাবে বলেছে হাউস রেন্ট অ্যালাউন্স সবাই পেতে পারে। কোম্পানিতে যদি নিয়ম থাকে, ওই কোম্পানির যদি রুল থাকে আর ওই এমপ্লয়ি যদি পাওয়ার যোগ্য হয়, তাহলে ও হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, সে নিজের বাড়িতে বসবাস করুক বা ভাড়া বাড়িতে বসবাস করুক। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে তাহলে আপনি এরকম উদাহরণ দিলেন কেন? আমি বলছি, যদি নিজের বাড়িতে বসবাস করে তাহলে কোনো রকমের ছাড় পাওয়া যাবে না, এক্সেমশন পাওয়া যাবে না। যদি ভাড়া বাড়িতে বসবাস করে তাহলেই ছাড় পাবে। ওর কথাটা বুঝতে পারছিস তো? আমি থিওরিটিক্যাল কথা বললাম, অঙ্ক করতে গেলে তো অনেক কিছু পাবি, কেননা আমি বললাম এমসিকিউতে অনেক সময় আসে। ভাড়া বাড়িতে বসবাস করলেই এক্সেমশন পাওয়া যাবে, নিজের বাড়িতে বসবাস করলে এক্সেমশন পাওয়া যাবে না। হয়তো বই মুখস্থ করবি, আমি এই কথাটা বললাম, এই কথাটাই বইতে লেখা আছে। কি বললাম? নিজের বাড়িতে যদি তুমি বসবাস করো, নিজের বাড়িতে যদি বসবাস করো তাহলে কোনো এক্সেমশন পাওয়া যাবে না, কিন্তু ভাড়া বাড়িতে বসবাস করলে এক্সেমশন পাওয়া যাবে। তো বোঝা গেল তো? হাউস রেন্ট অ্যালাউন্স সবাই পায়, এটা মাথায় রাখবে, হাউস রেন্ট অ্যালাউন্স সবাই পায় যদি সেই কোম্পানি পাওয়ার মানে সেই এমপ্লয়ি যদি পাওয়ার যোগ্য হয় আর সেই কোম্পানিতে যদি এই রুলটা থাকে, তাহলে পাবেই। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? সাপোজ ধর আমি আমার নিজের বাড়িতে বসবাস করি, নিজের বাড়ি থেকে আমি অফিসে যাতায়াত করছি, তো আমার নিশ্চয়ই আমি নিজের বাড়িতেই থাকছি, কোনো ভাড়া বাড়িতে থাকছে না, কিন্তু আমি অ্যালাউন্স পেয়ে গেছি। ধর অ্যালাউন্স পেয়েছি প্রতি মাসে 1,000 টাকা, কত পেলাম? বছরে 12,000 টাকা অ্যালাউন্স পেয়ে গেলাম, কিন্তু আমি নিজের বাড়িতে বসবাস করছি, আমি কি কোনো এক্সেমশন পাবো না? তাহলে এক্সেমশন কত পেলাম?
0, তাহলে 12,000 থেকে 0 বাদ দিলে 12,000 উপরে ট্যাক্স দিতে হবে। এবার সাপোজ আমি যদি ভাড়া বাড়িতে বসবাস করি, সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো এখন তোদের শেখাবো। তাহলে জিনিসটা বোঝা গেল, হাউস অ্যান্ড অ্যালাউন্স সম্পর্কে কনসেপ্টটা বুঝতে পারলি, হাউস অ্যান্ড অ্যালাউন্স জিনিসটা কি। তো এবার নোট লিখতে পারিস, লেখ HRA is given by the employer. HRA is given by the employer. HRA is given by the employer. HRA is given by the employer to employee. HRA is given by the employer to employee for reducing the burden of rent. মানে বুঝিয়ে দিচ্ছি, the burden of rent। প্রথম প্রশ্ন হচ্ছে, তোরা লিখতে থাক, লিখতে লিখতে বোঝাচ্ছি, HR এর টাকাটা পেমেন্ট করবে, HR এর টাকাটা দেবে কে? HR এর টাকাটা দেবে কে? নিশ্চয়ই মালিক দেবে। কাকে দেবে? মালিক এমপ্লয়িকে দেবে, মানে এমপ্লয়ার দেবে এমপ্লয়িকে। তাই লিখেছি HRA is given by the employer to employee for reducing the burden of rent. বার্ডেন মানে বোঝা। কিসের বোঝা? রেন্টের বোঝা। মানে ধর আমি ভাড়া বাড়িতে, আমি কোনো বাড়িতে বসবাস করছি, ভাড়া বাড়িতে বসবাস করছি, আমাকে তো রেন্ট দিতে হবে। হ্যাঁ, আমাকে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতে হবে, কিন্তু আমাকে কোম্পানি থেকে 2,000 টাকা দিয়ে দিল, তাহলে আমার রেন্টের বোঝাটা একটু কমে গেল না? যেখানে আমাকে আগে 5,000 টাকা দিতে হতো, এখন আমাকে কত দিতে হচ্ছে? 2,000 টাকা তো পেয়ে গেলাম, 3,000 টাকা দিতে হচ্ছে। লাইনটার মানে বোঝা গেল? নেক্সট লেখ, প্যারা চেঞ্জ করে লেখ, HRA is exempt। প্যারা চেঞ্জ করে লেখ, HRA is exempt। HRA is exempt up to minimum of followings, up to minimum of followings। মানে HRA যে আমি ছাড় পাবো, HRA এর টাকাটা, বুঝতে পারছিস তো? HRA তো কোম্পানি থেকে তো আমি টাকা পেয়ে গেলাম। কত করে পেলাম? সাপোজ আমি মানছি 1,000 টাকা করে পাওয়ার কথা, 1,000 টাকা করে পেয়েছি, 1000 × 12 12,000 টাকা পেয়ে গেছি, কিন্তু কত টাকা ছাড় পাবো সেটা কিসের উপর ডিপেন্ড করবে? বলছে HRA ইজ এক্সেম্পট হবে আপ টু মিনিমাম অফ দ্য ফলোয়িংস। আমি কতগুলো কথা বলবো, তার মধ্যে যেটা মিনিমাম। ঠিক আছে তো? বুঝবি? ঠিক আছে, বোঝার চেষ্টা করবি। 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্টের মধ্যে যেটা মিনিমাম সেটাই তুমি ছাড় পাবে। কি কি লিখছি? লেখ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ HRA রিসিভ। লেখ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ HRA রিসিভড। মানে বুঝতে পারলি লাইনটার মানে কি লিখলাম? মানে বুঝতে পারলি অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ HRA রিসিভ মানে কি? কোম্পানি থেকে আমি যত টাকা HRA পেয়েছি, মানে হাউস অ্যান্ড অ্যালাউন্স পেয়েছি। নেক্সট পয়েন্ট 2 নম্বর কি লিখবো? রেন্ট পেড। 2 নম্বর রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি। ঠিক আছে। 3 নম্বর $40% or 50% of salary। নিচে লিখছি একটা পয়েন্ট, মেট্রো সিটি, কলকাতা, মুম্বাই, আচ্ছা এই মেট্রো সিটি হলে কত পার্সেন্ট? 50% অফ স্যালারি। আদার্স সিটি হলে 40% অফ স্যালারি। ঠিক আছে তো? কিছু কিছু নোট টুকে নিই আগে, তারপর বোঝাচ্ছি একবারে। নোটগুলো টুকে নিই। 1 নম্বর নোট, দিস এক্সেমশন ইজ অ্যালাউড। দিস এক্সেমশন ইজ অ্যালাউড
This exemption is allowed if rent is paid. If rent is paid by the employee. दो नंबर, meaning of salary. Meaning of salary. ठीक है तो like due basis for relevant period. আচ্ছা, ডিউ বেসিসের মধ্যে একটা পয়েন্ট এখানে লিখে রাখ, নো অ্যাডভান্স কমা নো এরিয়ার। নো অ্যাডভান্স নো এরিয়ার। এখানে স্যালারি ব্র্যাকেটে লিখে রাখ ফর দ্য পারপাস অফ এইচআরএ। ফর দ্য পারপাস অফ এইচআরএ। ঠিক আছে তো কি লিখবো, বেসিক প্লাস ডিএ। ডি এর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সেস। ডিএ বেসিক প্লাস ডিএ। ডি এর ব্র্যাকেটে লিখ অনলি ফর্মিং পার্ট অফ স্যালারি। অনলি forming part of salary plus commission on sales. Commission on sales. ঠিক আছে, কমিশন অন সেলস। আচ্ছা দেখ, যেটা বলছিলাম এতক্ষণ তো এইচআর সম্পর্কে বোঝালাম, এর রুলটা কিভাবে কি করব, কাজকর্মগুলো সেগুলো দেখতে পারে। এইচআরটা খুব ভালো করে প্র্যাকটিস হবে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপরে যখন গ্র্যাজুয়েশন উঠবি সেখানেও এইচআরে আছে, শিখতেই হবে এইচআরে ভালো করে। বলছে এইচআরএ ইজ গিভেন বাই দ্য এমপ্লয়ার। যেটা বলছিলাম এইচআর টাকাটা কে দেবে, এমপ্লয়ার দেবে। কাকে দেবে, এমপ্লয়িকে দেবে। মানে এইচআর টাকাটা মালিক দেবে কর্মচারীকে। ফর রিডিউসিং দ্য বার্ডেন অফ রেন্ট, কিছুক্ষণ আগেই বোঝালাম, কেন রেন্টের বোঝাটা কমানোর জন্য। কি বলেছে, এইচআরএ ইজ এক্সেমড আপ টু মিনিমাম অফ দ্য ফলোইং। এটাও বলেছিলাম, এই যে এইচআরএ কত টাকা এক্সেমশন পাবে, কত টাকা এইচআরের ক্ষেত্রে এক্সেমশন পাবে সেটা ডিপেন্ড করবে কিসের ওপর, এই তিনটে জিনিসের ওপর। এই তিনটে পয়েন্টের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে, মানে তিনটে পয়েন্টের ভ্যালু বের করবো, এখানে একটা ভ্যালু হবে, এটা একটা ভ্যালু হবে, এটা একটা, তিনটে ভ্যালু মানে যেই ভ্যালুটা ছোট সেটাই হবে এক্সেমশন। কি লেখা আছে সেগুলো এবার পড়তে হবে। লেখা আছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ রিসিভ, মানে কোম্পানি থেকে যত টাকা এইচআরএ পাওয়া গেছে। কি বললাম, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ রিসিভ মানে কোম্পানি থেকে যত টাকা এইচআরএ পাওয়া গেছে, ওটাই বলছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ রিসিভ। নেক্সট পয়েন্ট কি বলেছে, রেন্ট পেড। সাপোজ আজকে যদি আমি আমার নিজের বাড়ি যদি না থাকে, আমাকে নিশ্চয়ই একটা ভাড়া বাড়িতে বসবাস করতে হবে। আমি কিন্তু চাকরির কথাই বলছি, কিন্তু হ্যাঁ আমি বলছি আমি বিজনেস করছি, বিজনেসের কথা বলছি না। সাপোজ আমি কোনো একটা কোম্পানিতে চাকরি করছি, সেই কোম্পানি থেকে আমাকে প্রতি মাসে একটা হাউস রেন্ট অ্যালাউন্স প্রোভাইড করে। ঠিক আছে, আমি যদি ভাড়া বাড়িতে বসবাস করি তাহলেই আমি একমাত্র এই জিনিসগুলো নিয়ে ভাববো, আর ভাড়া বাড়িতে বসবাস না করলে এই জিনিসগুলো নিয়ে ভাববো না। অর্থাৎ এক্সেমশন কখন পাবো, ভাড়া বাড়িতে থাকলে। আর তুমি এক্সেমশনই আলোচনা করছি, তার মানে ভাড়া বাড়িতে বসবাস করলে বাড়ির মালিককে আমাকে ভাড়াটিয়া, মানে বাড়ির মালিককে ভাড়াটিয়া কিছু পেমেন্ট করবে, রেন্ট পেমেন্ট করবে, তাই তো। তো রেন্ট পেড, যত টাকা করে রেন্ট পে করবে সেই রেন্ট পে। যদি 500 টাকা করে রেন্ট পে করতে হয়, সাপোজ যদি 500 করে রেন্ট পে করতে হয়, তাহলে 12 মাসে কত হবে, 6000 টাকা। যদি 5000 টাকা করে পেমেন্ট করতে হয় তাহলে কত হবে, 60,000 টাকা। যেমন হবে টাকা বলে দেবে।
মাইনাস কি লেখা আছে 10% অফ স্যালারি। 10% অফ স্যালারি মানে দেখ লেখা আছে 10% অফ স্যালারি, মানে স্যালারির 10%। এবার প্রশ্ন হচ্ছে বল স্যালারি বলতে কাকে বোঝায়। এখন প্রশ্ন করতেই পারি স্যালারি কাকে বোঝায়। স্যালারি মানে কি বেসিক স্যালারি? ধর একজন এমপ্লয়ি প্রতি মাসে যে স্যালারিটা পাবে সেটা কি স্যালারি মানে অন্য জিনিস। স্যালারি মানে স্যালারি, স্যালারি মানে বেসিক স্যালারি নয়, ঠিক আছে। বেসিক স্যালারি যেমন আগের দিন আমরা করছিলাম বেসিক স্কেল হচ্ছে না, এত টাকা করে স্যালারি বলে দেয় যে কোনো কোম্পানিতে স্যালারি পাবো 10,000 টাকা করে প্রতি মাসে। স্যালারি বলতে বেসিক স্যালারি বোঝায় না, স্যালারির মধ্যে অনেকগুলো পার্ট থাকে। তো এখানে স্যালারি বলতে কাকে বোঝানো হয়েছে, নিচে এর জন্য নিচে আসতে হবে, নিচে একদম নিচে, একদম নিচে কী লেখা আছে স্যালারি। এখানে কী লেখা আছে দেখ স্যালারি, শুনছিস তো, স্যালারি ফর দ্য পারপাস অফ এইচআরএ, অর্থাৎ এইচআরের সময় স্যালারি বলতে কাকে বোঝায়। বিভিন্ন জায়গায় স্যালারির মানে বিভিন্ন। এইচআরের ক্ষেত্রে স্যালারি বলতে কি বোঝানো হয়, এইচআরের ক্ষেত্রে স্যালারি বলতে বোঝানো হয় বেসিক স্যালারি, বেসিক যে স্যালারিটা নেব। তারপর নেব ডিএ, ডিএর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সেস। ডিএর ফুল ফর্ম হচ্ছে কি ডিয়ারনেস অ্যালাউন্সেস, ঠিক আছে। ব্যাকেটে একটা কথা লেখা আছে অনলি ফর্মিং পার্ট অফ স্যালারি, কোশ্চেনে ডিএ লিখে দেবে, তোকে বলে দেবে ডিয়ারনেস অ্যালাউন্সেস, ব্যাকেটে লিখে দেবে ফর্মিং পার্ট অফ স্যালারি। যদি ফর্মিং পার্ট অফ স্যালারি দেয় তাহলেই নেব। এবার প্রশ্ন উঠতে পারে স্যার কোশ্চেনে যদি ব্যাকেটে যদি ডি এর ব্যাকেটে যদি বলে দেয় নট ফর্মিং পার্ট অফ স্যালারি তাহলে কি নেবো না, নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলে ডিএ নেবো না। কি বললাম বোঝা যাচ্ছে? আবার বলছি শোন, যখন এইচআরে করবো তখন তো একটা স্যালারি বলে একটা পয়েন্ট আসবে, দেখ স্যালারি আসো 10% স্যালারি। এই এইচআরের ক্ষেত্রে স্যালারি বলতে কাকে বোঝায় বেসিক, যেটা কোশ্চেনে বলে দেবে টুকা দেবো। তারপর ডিএ, ডিএর ব্যাকেটে একটা কথা লিখে দিতে পারে, যদি ফর্মিং পার্ট অফ স্যালারি বলে তাহলেই নেবো, না হলে নেবো না। যদি স্যার যদি ডি এর ব্যাকেটে নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলে তাহলে নেবো না। স্যার যদি ডি এর ব্যাকেটে কিছুই বলেনি তখন কি করবো, ফর্মিং না নট ফর্মিং, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, ফর্মিংও ধরতে পারি নট ফর্মিংও ধরতে। বোঝা গেল ডি এর কনসেপ্টটা, বোঝা গেল তো? আচ্ছা, তারপর কি বলেছে কমিশন অন সেলস। কমিশন অন সেলস, ধর কোশ্চেন করছি অঙ্ক করছি ধর কমিশন লিখে দিয়েছে, নেবো না, ওই কমিশন আসবে না, কমিশন অন সেলই হতে হবে। সেলের ওপর কমিশন বলে দেবে, বলে দেবে সেলের ওপর কমিশন এরকমভাবে বলে দেবে, বলে দেবে ধর 10 লাখ টাকা সেল করেছি, শুনছিস তো, ধর বলে যে 10 লাখ টাকা সেল, তার উপর 2% কমিশন। এরকম সিচুয়েশন থাকলেই আসবে, না হলে আসবে না। অর্থাৎ ফিক্সড পার্সেন্টেজ অফ টার্নওভার, কি বললাম ব্যাকেটে লিখে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে এরকমই কথা লিখে দেবে তোকে, ফিক্সড পার্সেন্টেজ অফ টার্নওভার বা সেলস, ফিক্সড পার্সেন্টেজ অফ সেলস, এটা থাকতে হবে, কোনো একটা পার্সেন্টেজ থাকতে হবে। তাহলে জিনিসটা বোঝা গেল আমি কি বললাম, ভালো করে মন দিয়ে শোন। যদি ভালো করে বুঝতে পারিস তাহলে যে কোনো অঙ্ক করতে পারবি, আর বোঝানোর সময় যদি অন্যমনস্ক থাকিস তাহলে অঙ্ক করতে পারবি না। অঙ্কে কিছু নেই, এই চ্যাপ্টারের অঙ্কে কিচ্ছু নেই। একটা থিওরি বুঝলে আর একটা অঙ্ক করলে 10-12টা অঙ্ক করে ফেলা যাবে, কিছু নেই চ্যাপ্টারে। 10% অফ স্যালারি, এখানে স্যালারি বলতে আবার বলছি কি বোঝায়, এইচআরের সময়, এইচআরের সময় কথাটা শোন, এইচআরের সময় স্যালারি বলতে কাকে বোঝায়, কিন্তু মেন স্যালারি বলছে না, এইচআরের স্যালারি বলতে কি বোঝায় বেসিক প্লাস ডিএ, ফর্মিং পার্ট অফ স্যালারি বললে নেবো, না হলে নেবো না। আর কমিশন অন সেল নেবো, কোন কমিশন, ফিক্সড পার্সেন্টেজ অফ টার্নওভার, বলে দিলাম, আর বলার কিছু নেই। তারপর 40% অর 50% অফ স্যালারি, কি লিখলাম 40% অর 50% অফ স্যালারি। এখন প্রশ্ন হলো এই 40-50 দুটো বললো কেন, যে কোনো একটা বলুক না। বলছি মেট্রো সিটির নাম শুনেছিস কখনো? শুনিসনি, আজকে বলছি শুনিনি। মেট্রো সিটি, আমাদের ভারতবর্ষে 4টে মেট্রো সিটি এখনো পর্যন্ত হয়েছে, 4খানা মেট্রো সিটি। সেটা কি কি, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। কি বললাম, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, 4টে মেট্রো সিটি। 4টে মেট্রো সিটি, যদি 4টে মেট্রো সিটিতে আমি ভাড়া থাকি, আমাদের আমি এমন কোনো বাড়িতে ভাড়া আছি, সেই যেই বাড়িতে ভাড়া আছি সেই বাড়ির যে সিটিটা, কোন সিটিতে, মেট্রো সিটিতে, যদি মেট্রো সিটিতে বসবাস করি আমি, তাহলে কত পার্সেন্ট ছাড় পাবো, স্যালারির 50%। দেখতে পাচ্ছিস, স্যালারির 50%, মেট্রো সিটি হলে স্যালারির 50% পাবো। আর যদি মেট্রো সিটি না হয় অন্য কোনো সিটি হয়, ঠিক আছে, অন্য কোনো সিটি হয়, তখন কত পাবো, তার মধ্যমগ্রামে আছে 40%, ঠিক আছে, বিরাটি আছে 40%, বুঝতে পারছিস তো, দমদম আছে 40%। পুরো ইয়ে হতে হবে, মানে কোনটা হতে হবে, একদম পুরো কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, প্রপার মেট্রো সিটিতে হতে হবে। স্যার কোশ্চেনে কিচ্ছু বলে দেবে না, কিচ্ছু বলে দেবে কলকাতায়, এত কোনো সিটি ফিটির নাম বলে দেবে না, কলকাতাই বলে দেবে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এইসব বলে দেবে, কোনো ঝামেলা নেই, একদম ইজি। তাহলে কি বললাম, মেট্রো সিটি হলে 50%, পরীক্ষা এমসিকিউ দেয়, এমসিকিউ দেয়, মেট্রো সিটি হলে কত পার্সেন্ট, তখন বলতে হয় 50%, অপশান বলে দেবে 50%, 40%, 30%, 10%, তখন লিখতে হয় 50%। আর মেট্রো সিটি ছাড়া অন্য কোনো সিটি হলে 40%, বোঝা গেল। এখানে মেট্রো সিটি দেখ লিখে দিই, মেট্রো সিটি বলতে কাকে বোঝায়, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, KMDC, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। মেট্রো সিটি হলে 50%, আর অন্য কোনো সিটি হলে 40% অফ স্যালারি, বোঝা যাচ্ছে?
কোশ্চেন করবি, এত অবধি বুঝতে পেরেছিস তো? আচ্ছা নেক্সট দেখ, নোট, কিছু নোট তোকে মাথায় রাখতে হবে। কি নোট মাথায় রাখতে হবে বলছি, সব বলেছি কি নোট মাথায় রাখতে হবে। বলছে দিস এক্সেমশন, এক্সেমশন মানে কি বললাম এতক্ষণ? ছাড়। এই ছাড়টা ইজ অ্যালাউড, অর্থাৎ এই ছাড়টা আমি তখনই অ্যালাউ পাবো, অর্থাৎ এই ছাড়টা আমি তখনই পাবো ইফ রেন্ট ইজ পেড বাই দ্য এমপ্লয়ি। মানে আমি এই ছাড়টা, এই ছাড়ের এক্সেমশন আমি তখনই পাবো যদি আমি ভাড়া বাড়িতে বসবাস করি। এখানে বলি স্যার এখানে তো এটা লেখে নেই, এখানে বলছে রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ি। আমি কখন রেন্ট পে করবো? আমি ভাড়া বাড়িতে থাকলে তো রেন্ট পে করবো, নাকি ভাড়া বাড়িতে বসবাস না করলে রেন্ট পে করবো? আমি যদি নিজের বাড়িতে বসবাস করি তাহলে কি আমি রেন্ট পে করবো? না, আমি ভাড়া বাড়িতে বসবাস করলে রেন্ট পে করবো। তার মানে এখানে বলতে চাই যে তুমি এই ছাড়টা তুমি তখনই পাবে যদি তুমি ভাড়া বাড়িতে বসবাস করো। বোঝা গেল? মানে বোঝা গেল, ভাড়া বাড়িতে বসবাস করো তাহলেই ছাড় পাবো, না হলে পাবো না। তো সুতরাং ভাড়া বাড়িতে বসবাস না করি আমার এই পয়েন্টগুলো আসছেই না, 1 নম্বর। 2 নম্বর মিনিং অফ স্যালারি, কিছুক্ষণ আগেই বললাম। স্যালারি বলতে এইচআর এর ক্ষেত্রে বেসিক, ডিএ আর কমিশন অন সেলস। আচ্ছা এখানে স্যালারিটা হবে ডিউ বেসিসে, এখানে স্যালারিটা হবে কোন বেসিসে? ডিউ বেসিসে, ঠিক আছে? মানে এখানে কোনো অ্যাডভান্স স্যালারি আসবে না, কোনো এরিয়া স্যালারি আসবে না, মাথায় রাখতে হবে জিনিসগুলো। যখনই কোশ্চেনটা একটু টাফ হবে তখন তুমি কোশ্চেন অ্যাডভান্স স্যালারি বলে দিচ্ছে, এরিয়া স্যালারিগুলো নেওয়া যাবে না। তারপর কি বলছে? ডিউ বেসিস ফর রেলিভেন্ট পিরিয়ড ফর হুইচ রেন্ট ওয়াজ পেড। সাপোজ ধর, মন দিয়ে শুনবি, আমি ধর একটা কোম্পানিতে চাকরি করছি, প্রতি মাসে বলেছে আমাকে এইচআর বাবদ 1000 টাকা করে দিই, বছরে কত টাকা পেলাম? 12,000 টাকা পেলাম, ঠিক আছে? 12,000 টাকা পেলাম। 3 মাস নিজের বাড়িতে বসবাস করে আমি কাজ করেছি, কিন্তু দেখলাম জার্নিটা খুব দূর হয়ে যাচ্ছে, আমার পক্ষে জার্নিটা খুব দূর হয়ে যাচ্ছে, বাড়ি থেকে এত দূর গিয়ে রোজ করতে আমার খুব অসুবিধা হচ্ছে। আমি কি করলাম? ওই একদম পুরো কোম্পানির আশেপাশে কোনো একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছি। তার মানে 3 মাস কোথায় ছিলাম? নিজের বাড়িতে ছিলাম, আর 9 মাস কোথায় ছিলাম? ভাড়া বাড়িতে। তাহলে আমি এক্সেমশন আমাকে ক মাসের দেবে? 12 মাসের দেবে, নাকি 3 মাসের দেবে, নাকি 9 মাসের দেবে? বল, বলে দিলাম তো, এত সুন্দরভাবে এত ধরে ধরে বোঝালাম, বল বলতে পারছিস না? বল কত মাসের দেবে? হ্যাঁ বল, আর একবার বলবো, তাই তো? আমি অ্যালাউন্স পেলাম 12 মাসের, ঠিক আছে? আমি 12 মাসে অ্যালাউন্স পেলাম। আমার ধর অফিসটা ধর, সাপোজ ধর সল্টলেকে, অফিসটা কোথায়? সল্টলেকে, ঠিক আছে? এবার ধর আমি ধর মোটামুটি কোথা থেকে কাজে আসতাম? সাপোজ ধর বর্ধমান থেকে কাজে আসতাম, বর্ধমান থেকে রোজ আসতাম। প্রথম 3 মাস কাজ করলাম, 3 মাস কাজ করার পর আমি আর পাচ্ছি না, খুব অস্বস্তি লাগছে, আর এত ডেলি প্যাসেঞ্জারি করতে অসুবিধা হচ্ছে। তা 3 মাস তো নিজের বাড়ি থেকে যাতায়াত করলাম, তারপর 3 মাস পর আমি একদম পুরো সল্টলেকের আশেপাশে কোনো একটা ঘর ভাড়া নিয়ে থাকলাম, যাতায়াত করলাম। তার মানে আমি 3 মাস নিজের বাড়ি থেকে বসবাস করলাম, মানে নিজের বাড়িতে থেকে যাতায়াত করলাম অফিসে, আর 9 মাস ভাড়া বাড়ি থেকে যাতায়াত করলাম। আমার প্রশ্ন হচ্ছে আমি ছাড় কত মাসের পাবো? 9 মাসের পাবো। রুল তো বলেই দিয়েছে ভাড়া বাড়িতে বসবাস করলে ছাড় পাবে। তাহলে জিনিসটা বুঝতে পারছি লাইনটা কি বলতে দিয়েছে? এরকম কোশ্চেন তোকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেই পারে, গড়ানো থাকতেই পারে কোশ্চেন। তো এখানে কি লিখেছে? তাই লিখেছি অন, কোথায় গেল? পিরিয়ড ফর হুইচ রেন্ট ওয়াজ পেড। আমি ছাড় তত মাসেরই পাবো, অর্থাৎ আমি স্যালারি তত মাসেরই ক্যালকুলেশন করবো যত মাস আমি ভাড়া থাকবো। মাথায় রাখতে হবে কোশ্চেন, বোঝা গেল? পয়েন্টটা মাথায় ঢুকে গেছে। আর একটা কথা বলে দিই, অঙ্ক করতে গেলে যেটা অসুবিধা হতে পারে, এখন তোদের মানে প্রশ্ন হতে পারে, আচ্ছা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তার জন্য কি রুল, আর নন গভর্নমেন্টের জন্য কী রুল? দুরকম তো। চাকরি কারা করে? সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরিও হতে পারে, সবার জন্য একই রুল, সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, এখানে কোনো নিয়ম নেই। গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবার জন্য একই রুল, একটাই রুল। আচ্ছা আর কি, এখানে একটা কথা বলেইছি, ধর সাপোজ ধর এখানে লিখছি রেন্ট পেড, ধর বেরোলো 10,000 টাকা। কথা বেরোলো রেন্ট পেড 10,000 টাকা, 10% স্যালারি করে ধর বেরোলো 3,000 টাকা। তাহলে 10 থেকে 3 বাদ দিয়ে কত হলো? 7,000 টাকা। তাহলে তখন এক্ষেত্রে 7,000 টাকা লিখবো, হ্যাঁ কি না? ধর এটা 10,000 টাকা বেরোলো, ধর 10% স্যালারি করে বেরোলো ধর 11,000 টাকা। তাহলে কত হচ্ছে? 10 থেকে 11 বাদ দিলে -1,000 টাকা। এটা হবে না, এটা হবে না, এটা কখনোই হবে না, নেগেটিভ কখনো হবে না। তো ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, এটা করে যদি নেগেটিভ বেরিয়ে যায় সেটাকে তুই অ্যালাউ করবে না। সেক্ষেত্রে কত লিখবো? 10 থেকে 11 বাদ দিলে -1 হয়তো লিখবে না, মাইনাস নেগেটিভ ফিগার নেবে না, নেগেটিভের জায়গায় তখন সেটা হয়ে যাবে কত? 0। এটা মাথায় রাখবে, এই পয়েন্টটা মাথায়, এটা পয়েন্টটা ভুল হতে পারে, কারণ তুই অঙ্ক যখন করবি কখনো কখনো তো মাইনাস বেরোতেই পারে, তো বেরোলে মাইনাসটাকে নেওয়া যাবে না, নীল লিখতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, নেগেটিভ ফিগার অ্যালাউ করা হয় না, ঠিক আছে? তাহলে এবার তো বইয়ের অঙ্ক করবো, কিছু নেই অঙ্কে, ঠিক আছে? চ।